ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সমর্থন নেই দিল্লির, জানিয়েছেন বিক্রম মিশ্রি। ফেরত পাঠানোর আশা রিজভানার। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের আশা মির্জা ফখরুলের। সমালোচনা মানেই সরকারকে ব্যর্থ করতে চাওয়া নয়, মন্তব্য রিজভির। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছরের কম করার পক্ষে 46% মানুষ। পরিস্থিতি এখন অনেক শান্ত, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। গুম খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাবের ডিজি। জুলাই অগাস্টে শিক্ষার্থীদের উপর হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে দিল্লি একক কোনো রাজনৈতিক দলের পরিবর্তে জনগণকে প্রাধান্য দেবে বলে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেছেন, ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার সমালোচনায় সমর্থন নেই দিল্লির। বুধবার নয়াদিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ সফরে বিস্তারিত তুলে ধরা হয়েছে। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। মিশ্রি জানান, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনাকে সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ছোট বাধা। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের প্রতি মনোযোগ দিতে চায় ভারত। ভারতের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও দেশটির পররাষ্ট্র সচিবের সফরের মধ্যে দিয়ে সম্পর্কের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজভানা হাসান। অন্যদিকে সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এমন আশা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার পরিবেশ দূষণ রোধ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে স্থানীয় সরকার বিভাগ। বৈঠকে বায়ু দূষণের পরিস্থিতি, রাজধানীতে খোরাখুরি এবং দখলকৃত খাস জমি মুক্ত করে পার্ক ও খেলার জায়গা তৈরির বিষয়ে আলোচনা হয়। এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। পরে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা জানান, যে কোনো সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। কথা বলেন বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্কের বিষয়টি নিয়ে। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। তো সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে, এটা স্পষ্ট। বাংলাদেশের মানুষের মনোভাব ভারত বুঝতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। প্রোপাগান্ডা যে করা হয়েছে, এটা ইন্টারন্যাশনালি, ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বায়ু দূষণে ক্ষতি এড়াতে মাস্ক পরার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক সিদ্ধান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলেছেন, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ৭৯ নাবিককে শিগগিরই ফিরিয়ে আনা হবে। রাখাইন পরিস্থিতিতে সরকার নজর রাখছে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে বসে নানা বিতর্কিত মন্তব্য করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে সরকার ভালোভাবে নিচ্ছে না, আবারও জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এ অস্বস্তি, অসন্তোষের কথা ভারতকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে এসব বলেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কনভে করা হয়। এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন সেটা খুব সম্ভবত তিনি ভারতে গিয়ে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারবো। পররাষ্ট্র সচিব জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চলতি মাসের 14 তারিখ ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা শেষ হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল। একজন উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি বিরোধী। ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচন চায় বিএনপি। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। 11 দিন যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দুপুর 1:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সাথে বিবদমান ইস্যু নিয়ে আলোচনার আহ্বানও জানান তিনি। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিচ্ছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে উনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 14 ডিসেম্বর 2024 9টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 15 ডিসেম্বর বেলা 2টায় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে 16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে গত 15 বছর ধরে যে আন্দোলন করে আসছে বিএনপি, সেই প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান বিএনপির এই নেতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তারা বোকার স্বর্গে বাস করছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করবে, সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। আহমেদ সরোয়ারের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমে অবিরাম মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদ, এই শিরোনামে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। এ ধরনের অপতৎপরতার নিন্দা জানান তিনি। জনতার যে ঢৌ, যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল,
এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা প্রদান করে ঢাকা 5 আসন বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের কথায় যদি চলতে হয় তাহলে 71 হলো কেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের আচরণের মাঝে কোনো পার্থক্য নেই। সরকারের এক উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন রিজভী। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবে, কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে, এটাই তো গণতন্ত্রের রীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। কিন্তু সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনো ঠিক হয়। সুতরাং আমরা কাউকে ব্যর্থ নয়, আমরা পরিপূরক হতে চাই। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত, আর 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে। এমন তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা BIGD। নির্বাচিত সরকারের প্রতি এই আগ্রহ স্বাভাবিক বলে মনে করেন বিশিষ্টজনরা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে 4 মাসে দেশের পরিস্থিতি অশান্ত থেকে শান্ত হয়েছে। তাইমুর রশিদের রিপোর্ট। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শিরোনামে ব্র্যাক সেন্টারের জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপ পরিচালনাকারী সংস্থা BIGD বলছে, দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত। 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে। আর 56% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার শক্তভাবে দেশ পরিচালনা করছে। সেই সাথে ভারত ইস্যু এই সরকার দৃঢ়ভাবে সামলাচ্ছে বলে মনে করে 41% মানুষ। নতুন রাজনৈতিক দলের প্রতি আগ্রহ 67% মানুষের। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, মানুষ আশায় বুক বাঁধছে, এটাই ইতিবাচক। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগের অভাবের সমালোচনা করেন তিনি। বলেন, মামলা বাণিজ্য, জোর জবরদস্তি মানুষ ভালোভাবে দেখছে না। 14 সাল থেকে বাংলাদেশের মানুষ ভোটই দেয়নি। তরুণ প্রজন্ম তারা ভোট দেওয়ার প্রক্রিয়াটা বা ভোট দেওয়ার যে উৎসব বাংলাদেশে হয় সেটার সাথে একদমই পরিচিত না। সুতরাং ওইটার প্রতি আগ্রহটা, যে একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিষ্ঠান, এটার প্রতি যে আগ্রহটা, ওইটাও খুব স্বাভাবিক মনে হচ্ছে। ধরেন এখন এই সরকারের প্রশংসা করা, সেটাই তো স্বাধীনতা না। এখন যদি সরকারের সমালোচনা করা হয়, তাইলে যদি তাকে ট্যাগিং করা হয় একটা, যে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে, তাহলে তো জিনিসটা একই রকম রিপিটেশন হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিপ্লব করলেও বাস্তবতা কঠিন। ভঙ্গুর অর্থনীতির কথা মাথায় রাখার তাগিদ দেন তিনি। অভিযোগ করেন, অনেক সময় ইউটিউবাররা অস্থিরতা তৈরি করছেন। গভর্নমেন্ট আগের গভর্নমেন্ট মতো ব্রুটালি স্ট্রিট ক্র্যাকডাউনে যাবে না। আমি ইচ্ছা করলেও তো যে লোককে এসে 20,000 লোক নিয়ে রাস্তায় নামছে, আমি ইচ্ছা করলেও তাকে টিয়ার গ্যাস মারতে পারছি না, বা তাকে আমি গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য, যেটা আগে অর্গানুসব হতো। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট, সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে এটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা ইম্পোজ করছি না কিছু। সরকারকে সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা। অর্থনীতির জন্য খুবই প্রয়োজন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান।
আয়নাঘর ছিল স্বীকার করে র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক। আরো জানাচ্ছেন দীপন দেওয়াল। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আমি 1991 সালে এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব বলেও মনে করেন। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না, কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। তা আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। এ সময় র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। বলেন, এ বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। এর আগে জনতার বিরুদ্ধে অবস্থান নেয় দুঃখ ও ক্ষমা চেয়েছিলেন পুলিশ মহাপরিদর্শকও। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে পুলিশের কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে তিনি বলেন, 16 ডিসেম্বর বড়দিন, 31st নাইট ও নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ জননিরাপত্তায় সচেষ্ট ডিএমপি বলেও জানান তিনি। বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান, অন্যায়ভাবে মামলা দেয়া পুলিশের কাজ নয়। যারা 5 আগস্ট পরবর্তীতে অন্যায়ভাবে মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। গত জুলাই আগস্টের ধ্বংসযজ্ঞ এবং নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য আমি ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমি আশ্বস্ত করতে চাই, আমার যেনারা সহকর্মী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতার নিয়ে ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করে যাব। হঠাৎ আবারও আলোচনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। হত্যাসহ একাধিক মামলায় পলাতক মনিরুল আত্মগোপন থেকে বুধবার দেয়া ফেসবুক পোস্টে নাগরিকদের নানা মন্তব্যে তোলপাড় চলছে। গেল বছরের আগস্টে এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ রাজনৈতিক শীর্ষ নেতাদেরকে ইঙ্গিত করে আপত্তিকর বক্তব্য দিয়ে বিতর্কিত হন সাবেক এই পুলিশ কর্মকর্তা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে আত্মগোপনে যান পুলিশের শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা। তাদের মধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম অন্যতম। 13 আগস্ট তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। এরপর থেকে নানা গুজবের মাঝে জানা যায় দেশ ছাড়তে পারেননি তিনি।
বুধবার মনিরুল ইসলামের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট ও নিচের কমেন্টের পাল্টাপাল্টি জবাব নতুন করে আলোচনায় সাবেক এই পুলিশ কর্মকর্তা। জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। এই পোস্টের কমেন্টে নেটিজেনদের একজন লিখেছেন, আপনি কোন বাংলায় এখন? মনিরুলের জবাব, সেটি কি আপনার জানা খুবই দরকার? আরেকজন লিখেছেন, এত বছর পরে বুঝলেন 15 বছর জয় বাংলা বলে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তখনও তো আপনি জয় বাংলার লোকই ছিলেন। মনিরুলের জবাব, আমি বরাবরই জয় বাংলার লোক। নেটিজেনের মন্তব্য, বাংলাদেশের জনগণ অনেকদিন হয়ে গেল জঙ্গি নাটক দেখে নাই। সাবেক এসবি প্রধানের এবারের জবাব, জি মাননীয়, যে অবস্থা চলছে মনে হয় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কমেন্টের সমালোচনায় ছিল জঙ্গি নাটক সাজিয়ে বহু মানুষকে হত্যার জন্য মনিরুল ইসলামকে দায়ী করেছেন নেটিজেনদের অনেকেই। একসময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2023 সালের আগস্টের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের এক অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে সেই ধরনের নানা প্রেসক্রিপশন দেওয়া হয়। তো আমরা আমাদের আইনের আলোকেই আমরা কাজ করব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনো রাজনীতি করি না। জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় আমাদের যে বেতন ভাতা অন্যান্য সুবিধাদি সেটি নিশ্চিত হয়। আবার 2001-এ বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি মন্তব্যকে নতুন করে সামনে এনে বক্তব্য দেন মনিরুল ইসলাম। রাজনৈতিক নেতার মতো তার ভূমিকা সে সময় অপেশাদার ছিল বলে সমালোচনাও করেন অনেকে। বাংলাদেশকে কখনোই আবার এমন জায়গায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তকে আমরা সফল হতে দেব না, যেখানে 63টি জেলার 500 জায়গায় আবার বোমা হামলা হবে, যেখানে সারের দাবিতে আন্দোলন করে গিয়ে সারের দাবি করতে হয় না। আমরা জানি সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষককে জীবন দিতে হবে না, যেখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে, যেখানে বিদ্যুৎ নয় তারবিহীন খাম্বা সেটি শোভা পাবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। মনিরুল ইসলামের এই পোস্টে অনেকেই তার পক্ষেও মন্তব্য করেছেন। একাধিক মামলা নিয়ে আত্মগোপনে থাকা মনিরুল ইসলাম কিছু কমেন্টের জবাবে উল্লেখ করেছেন, ন্যায় বিচারের আশ্বাস পেলে আত্মসমর্পণ করবেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বাদ আসর বাংলা ভিশন কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলা ভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন, বাংলা ভিশনের বিভিন্ন বিভাগের প্রধান, সংবাদকর্মী এবং কর্মকর্তা কর্মচারী অংশ নেন। বাংলা ভিশনের সদ্য প্রয়াত পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুম আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মঙ্গলবার বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাটোরে কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। দেশ মাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করে দেশ ও জাতি গঠনে বিশেষ করে কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সহ সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।
দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলায় বিমান বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য নবীন অফিসারদের নির্দেশ দেন তিনি। যশোরে বিমান বাহিনীর একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এসব নির্দেশনা দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের, ছবি তুলেছেন মুজিবুর রহমান। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে আরও একদল প্রশিক্ষিত অফিসার বিমান বাহিনীতে যুক্ত হলেন। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে দীর্ঘ প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন ৭৪ জন নবীন কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নবীন কর্মকর্তাদের প্যারেড পরিদর্শন করেন। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের মার্চ 5-এ অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। প্রশিক্ষণের সময় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান। সোর্ড অব অনার অর্জন করেন অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা। এছাড়া সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ ফাহিম মোর্শেদ রাতুল বিমান বাহিনী প্রধানের ট্রফি লাভ করেন। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত 3 বছর আমার সাথে ছিলেন। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। বাংলাদেশ বিমান বাহিনীর ট্রফি অবশ্যই আমাদের সবার জন্য একটি অত্যন্ত গর্বজনক ট্রফি। আমি এই ট্রফি অর্জন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দিক নির্দেশনামূলক বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, সততা নিষ্ঠার সাথে আকাশ প্রতিরক্ষায় কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী তথা এয়ার পাওয়ার অপরিহার্য। তাই বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরো বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। পরে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের মধ্য দিয়ে শেষ হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একদল প্রশিক্ষিত বিমান অফিসার যুক্ত হচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে। এর ফলে দেশ রক্ষার পাশাপাশি বিদেশেও সুনাম অর্জনে সক্ষম হবেন তারা। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারেরা আবার ফিরে আসার চিন্তা করছে, তবে বোকার স্বর্গে বাস করছে তারা। এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই। বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটোরিয়ামে মঈন খানের প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মনিম খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। মঈন খান আরও বলেন, আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। এর আগে সকালে মিল্টন বিচারিক আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী মোহাম্মদ মাসুদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। 2023 সালের 17 অগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত 22 সেপ্টেম্বর মিল্টনের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। জামিনের আদেশের পর মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দাবি করেন, হয়রানি করতেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলাটি করা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অনেকক্ষণ আমেরিকাতে 2011 সালে শেখ হাসিনার নামে $300 মিলিয়ন একটা ওখানে মামলা হয়েছে। এই অনুসন্ধানে কিছু করতে গিয়া দেখলাম সাপ বের হয়ে আসলো। তাদের কোটি 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 হাজার কোটি টাকার মামলা আমার হাতে এসে বলল, আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই সরকার হ্যারাসমেন্ট করার জন্য আমাদেরকে এই ধরনের একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে, যে মামলা কোনো ন্যূনতম ভিত্তি ছিল না, তার ধারে কাছে ছিল না, যে মামলা
নিউ ইয়র্কে হয়েছিল সেই মামলার সাথে বাংলাদেশের মামলার কোনো সংশ্লিষ্টতা নেই, ছিল না কখনো। আইনজীবী যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হয়নি। আগের তারিখেই হবে শুনানি। জামিন শুনানির দিন এগিয়ে আনতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত পূর্ব নির্ধারিত 2 জানুয়ারিতেই শুনানির ধার্য দিনই বহাল রেখেছেন। 31 অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় গ্রেফতার হন তিনি। পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরি পাড়ায় জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি এর 6 দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনী চলছে। বস্ত্র ও মেলা পরিদর্শন করেন পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাটের ইকোসিস্টেমকে পাট ব্যবসার সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন এই উপদেষ্টা। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে ফরিদপুরে। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায়। বাংলাদেশের যুবক কৃষক তাদের প্রতিহত করতে প্রস্তুত। ফরিদপুরের র্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। বিকালে শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ সমাবেশ হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU ফল 2024 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন। বক্তারা বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে পড়াশোনা যেমন করতে হবে তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একযোগে কাজ করবে প্রাণ RFL ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। এ লক্ষ্যে 2টি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে। সোমবার সেন্ট মার্টিনে এর উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সুলাইমান হায়দার। এই উদ্যোগের অধীনে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ দূষণকারী বর্জ্য সংগৃহীত বর্জ্য পরবর্তীতে রিসাইক্লিং করা হবে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সুলাইমান হায়দার বলেন, সেন্ট মার্টিন দ্বীপে আমন্ত্রিত পর্যটকদের যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পরিবেশ দূষণ, পর্যটকদের অসচেতনতার কারণে এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই দিল্লির, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। ফেরত পাঠানোর আশা রিজওয়ানা। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের আশা মির্জা ফখরুলের। সমালোচনা মানেই সরকারকে ব্যর্থ করতে চাওয়া নয়, মন্তব্য রিজভি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছরের কম করার পক্ষে 46% মানুষ। পরিস্থিতি এখন অনেক শান্ত, দাবি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। গুম খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব ডিজি। জুলাই আগস্টে শিক্ষার্থীদের হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।